চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। ধুরন্ধর 1 শেষ হয়েছিল রহমান ডাকাতকে মারার মধ্য দিয়ে। তাকে মেরেছিল হামজা আলী মাজারি। ওর আসল নাম জাসকৃত সিং, যে কিনা পাকিস্তানে অবস্থানরত ভারতের স্পাই। ধুরন্ধর 2 সিনেমা তো শুরু হয় জাসকৃত সিং এর জীবনের পেছনের কাহিনী দিয়ে। উত্তরপ্রদেশের কোনো একটা জায়গা, জাসকৃত আর তার এক বন্ধু ডিলারের কাছে যাচ্ছে। আসলে ইনি নেশা জাতীয় জিনিসের ডিলার। ওর বন্ধুর বাবা এগুলো খুচরা বিক্রি করতো, এই জন্য মাঝে মধ্যে সেও আসতো ওখান থেকে নিতে। তারপর কি কি লাগবে ওদের সেগুলোর একটা লিস্ট দেয়। টাকাও এনেছিল ওরা এক ব্যাগ ভর্তি করে। ডিলার তখন জানায়, এবারের মতো তো মাল দিয়ে দিচ্ছি, কিন্তু পরের বার তোমার বাবা না আসলে কিন্তু আর দিব না। সকল ডিল কনফার্ম হওয়ার পরে আরেকটা ফর্দ দেয় বন্ধু ওই ডিলারটাকে। একটা AK-47 সহ টোটাল 3টা বন্দুক লাগবে ওদের। এটা থেকে খানিকটা অবাক হয়ে যায় ডিলাররা, জিজ্ঞেস করে কেন তোমাদের বন্দুক প্রয়োজন। তখন সে বলে এখনকার নেশাখোরেরা অনেক বাজে ব্যবহার করে, এমনকি জিনিস তো ঠিকই নেয় কিন্তু টাকা দেওয়ার সময় আর নেই, এই জন্যই বাবা বলে দিয়েছেন বন্দুক নিয়ে যেতে। তখন আর কথা না বাড়িয়ে ওদেরকে বন্দুকগুলো দিয়ে দেয় ডিলার। এতক্ষণ কোনো কথাই বলছিল না জাসকৃত। প্রথমবারের মতো সে বলে, তুই আমার ছোট বোনকে বিয়ে করিস। বন্ধু তখন বারবার ওকে বলছিল যে আবার একটু চিন্তা ভাবনা করে দেখ, তুই যা করতে যাচ্ছিস সেখান থেকে কিন্তু আর ফিরতে পারবি না। তখন জাসপ্রীত বলে সবকিছু ঠিক আছে, কিন্তু ফ্যামিলি সবার আগে। এটা বলেই ওই ব্যাগটা থেকে বন্দুক বের করে, দুটো গুজে নেয় আর AK-47টা হাতে নিয়ে রওনা দেয় সামনে থাকা একটা লাইটিং করা বাড়ির দিকে। আস্তে আস্তে দেওয়ালগুলো টপকাতে থাকে। তারপর খেয়াল করে দেখতে পায় সাদের রুমে কেউ একজন রয়েছে। গিয়ে জানালার কাঁচ দিয়ে খেয়াল করে দেখতে পায় ভেতরে সেই লোকটা। তখন আচমকাই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে জাসকৃত। ওকে দেখে তো অনেক রাগান্বিত হয়ে যায় সেই লোকটা। জাসকৃত তো বারবারই শুধু একটা প্রশ্নই করছিল যে আমার বোন কোথায়, কিন্তু লোকটাই কথার কোনো জবাবই দিচ্ছিল না। অনেকক্ষণ এমনটা চলার পর এক পর্যায়ে লোকটা টেবিলের ওপরে রাখা বন্দুকটা নিতে গেলেই বুকটা একদম ঝাঁঝরা করে দেয় জাসকৃত। এই গুলি শব্দ পেয়ে পুরো বাড়ি যেন সজাগ হয়ে যায়। তখন জাসকৃত দেখায় তার আসল রূপ। সবাইকে পাখির মতো মারছিল জাসকৃত। সবাইকে মারার পরে যায় টিটুর ঘরে। টিটুও তখন গুলি করতে থাকে জাসকৃতের ওপর। অনেকক্ষণ এমনটা চলার পরে টিটুকে পেছন থেকে ধরে ফেলে জাসকৃত। তারপর ওকেও ঠিক একই প্রশ্ন করে, আমার বোন কোথায়। কিন্তু টিটুও কিছুই বলছিল না। এজন্য অনেক রেগে গিয়ে ওর নাকে গুলি করে জাসকৃত। অনেক ব্যথা এবার কোকাতে কোকাতে বলে, তোর বোনকে পাম্প ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। এটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় জাসকৃত আর টিটুর মেশিন বরাবর বন্দুক তাক করে একটা গুলি করে। এখান থেকে সেই পাম্পের দিকে রওনা দেয় সে। গিয়ে দেখতে পায় ওর বোনের রক্তমাখা মুখ। দেখে বোঝাই যাচ্ছিল যে ওর সাথে বাজে কিছু করা হয়েছে। কয়েকদিন পরে কাঠগড়ায় তোলা হয় জাসকৃতকে। তখন ওর উকিল বলতে থাকে, কিছুদিন আগে ছোট্ট একটা ঝামেলার কারণে জাসকৃতের বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, তাকে বেধম মারধর করে টিটুর পরিবার। তারপর সবার সামনেই ওনার গলার দড়ি লাগিয়ে মেরে ফেলা হয়। ওখানেই জাসকৃতের 2 বোনকে ধরে আনা হয়। একজনকে টিটোরা 12 জন মিলে বাজে কাজ করে নির্মমভাবে হত্যা করে, আর ছোট বোনকে নিয়ে গিয়ে পাম্পের ঘরের মধ্যে আটকে রাখে। সেই সময় জাসকৃত ছিল আর্মি ট্রেনিংয়ে। ওর মাই ঘটনার পরে থানায় গেলে ওদের কেসটাও নেয় না পুলিশ। এই সকল ব্যাপার স্যাপার ঘটে যাওয়ার পরে জাসকৃত এমন কাণ্ডটা করে বসে। তখনই বিপক্ষের উকিল বলে ওঠে, যে কারণেই হোক না কেন, জাসকৃত যে কাজটা করেছে ওর জন্য 7 বছরের সাজা কোনোভাবেই কাম্য নয়, ওর ফাঁসি হওয়া উচিত। এরপর কেটে যায় 2টি বছর। আজকে জাসকৃতকে এক জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছিল। পুলিশের গাড়িটা যাচ্ছিল শুনশান একটা মাঠের মধ্যে দিয়ে। ঠিক তখনই ওদের উপর আঘাত খায়। দুই দিকে 2টা গাড়ি চলে আসে, সেগুলো থেকে অনেক মানুষ বের হয় এবং তারা গুলি করতে শুরু করে। এতে পুলিশদের অবস্থা তো নাজেহাল দশা হয়ে যায়। এরকম কিছুক্ষণ চলার পরে কয়েকজন লোক উঠে যায় সেই গাড়িতে আর জাসকৃতকে বাইরে বের করে নিয়ে নিজেদের গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় জাসকৃতকে একটা রুমের মধ্যে আনা হয়। ওর মুখোশটা খোলার পরপরই একটা লোককে দেখতে পায়। সে বলতে থাকে, তোমার হয়তো বা ফাঁসি হয়ে যাবে, তো তুমি কি করতে চাও। তারপরে ওনার সাথে তেমন একটা কথা বলছিল না জাসকৃত। কিছুক্ষণের মধ্যেই সেখানে অজয় সান্যাল চলে আসে। ইনি হচ্ছেন ডিরেক্টর অফ আইবি। ওনাকে দেখে অবশ্য চিনে ফেলে জাসকৃত। তখন অজয় এসে ওকে বলে, তোমার হয়তো বা ফাঁসি হয়ে যাবে, তো তুমি যদি আমার একটা কথা শোনো তাহলে তোমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব আমার, শুধু তুমি আমার কথা শুনবে। তখন জাসকৃত বলতে থাকে, স্যার আমার দাদাও আর্মিতে ছিল, আমার বাবাও ছিলেন আর্মিতেই, এমনকি আমিও ট্রেনিং করতে গিয়েছিলাম আর্মিতেই। আমরা গোটা পরিবারই দেশের প্রতি অনেক লয়াল। এতে প্রতিদান হিসেবে আমরা কি পেলাম, দেশের জন্য যে আমরা এত আত্মত্যাগ করলাম, এই দেশ আমাদের কি দিলে বলতে পারেন। এজন্য দেশের ওপর থেকে আমার ভরসা একদম উঠে গেছে। ওর মুখে এমন কথা শুনে তখন অবশ্য বুদ্ধি করে অজয় কিছু কথা শোনায় ওকে। এই কথাগুলো শুনে কেন যিনি রাজি হয়ে যায় জাসকৃত। এখন জাসকৃতকে দেখে একদম চেনারই উপায় নেই। চুলগুলো বড় বড় বানিয়ে ফেলেছে, এমনকি দাঁড়িয়েও। তখন ওর সাথে আবার দেখা করতে চলে আসে অজয়, আর ওকে কি দিয়ে কি করতে হবে সেগুলো সম্পর্কে ওকে অবহিত করে। এখান থেকে জাসকৃতকে পাঠানো হয় আফগানিস্তানের একটা শহরে। সেখানে একটা হোটেলের মধ্যে জায়গা হয় জাসকৃতের। এখন বেশভূষা পুরোপুরি মুসলমানের মতোই হয়ে গেছে ওর। সেখানেই সে থাকে আরো কয়েক মাস। এখানে আরো কিছুদিন কাটানোর পরে জাসকৃত এসে পৌঁছায় পাকিস্তানে। কাহিনীটা এবার প্রেজেন্ট টাইমে চলে আসে। মারা গেছে রহমান ডাকাই। এটা তো পুরো এলাকায় দুঃখর মহলে ছেয়ে গেছে। ওকে মারার জন্য যে আসলে জাসকৃতি রেসপন্সিবল এটা এখানকার কেউ জানে না। ওরা সবাই মনে করছিল যে রহমানকে মেরেছে আসলে এসপি আসলাম চৌধুরী। রহমান ডাকাতের মৃত্যুর করার উত্তরসূরি হবে উজাইর বালুচ। রহমানের শেষ কার্য সম্পন্ন করার পরে সবাই এসে একত্রিত হয়। পাকিস্তানে আসার পরে জাসকৃতের নাম হয়ে গিয়েছিল হামজা। সবাই সমাবেত হওয়ার পরে হামজা উজাইরকে বসায় রহমানের চেয়ারে, আর ওকেই পুরো লেহারিটা রাজ করতে বলে। অন্যদিকে দেখা যায় রহমান মারা যাওয়ার পরে আরশাদ পাপ্পু নিজেকে লেহারির বাদশা বলে মনে করতে শুরু করেছে। এই খবরটা আবার উজাইরের কানে আসতে খুব একটা সময় লাগেনি। উজাইর তো প্রথমে ভেবেছিল এসপিকে আগে মারবে, কিন্তু হামজাকে বলে যে এসপি তো ট্রিগারটা চালিয়েছে, এটা সঠিক, কিন্তু এর পেছনে হাত ছিল আরশাদ পাপ্পুর।
তো কাউকে যদি মারতে হয় তাহলে আরশাদ পাপ্পুকেই আগে মারতে হবে। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় এবং অ্যাটাক করে বসে আরশাদ পাপ্পুর এলাকায়। হামজা অনেক মানুষকেই মারতে থাকে। এদিকে দেখা যায় সেই জায়গার একটু পাশেই ছিল এসপি আসলাম। ওকে ওর বস কল করে বলে পাঠানদের মধ্যে যেন একজনও না বেঁচে ফেরে। আসলে আরশাদ পাপ্পুরা হচ্ছে পাঠান। এদিকে ফাইট চলছিল একদম পুরোদমেই। এগুলো দেখে আরশাদ পাপ্পুর বাইরে বেরোতেই হয়। সে তখন জামালের থেকে হেল্প চায়। তখন পাপ্পুকে তার দুধের ফ্যাক্টরিতে আসতে বলে জামালি, কিন্তু সেখানে পাপ্পুর জন্য আগে থেকে অপেক্ষা করছিল উজাইর ও হামজা। এখানে আসার সাথে সাথে ওকে মারতে শুরু করে দেয়। তারপর মহল্লার ভেতরে নিয়ে আসা হয় ওকে। গাড়ির উপরে ওর শরীরটা রেখে ওর মাথাটা কেটে ফেলা হয়। তারপর সেটা নিয়ে ফুটবল খেলতে থাকে উজাইর। এটার আবার একটা ভিডিও করে নেয় হামজার আরেকজনকে পাঠায়। তারপর এই ভিডিওটা নিয়ে সেই লোকটা জামাল ও এসপি কথোপকথন করতে থাকে। এক পর্যায়ে ওরা তো বলেই ফেলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে কেউ মাথা কেটে ফুটবল খেলবে এটা তো ঠিক নয়, এর জন্য ওয়েস্টকে মরতে হবে। কিন্তু জামালি তখন বলে ওঠে একে তো রহমান মারা গেছে, এখন যদি ওকেও মেরে ফেলা হয় তাহলে তো একটা ঝামেলা হয়ে যেতে পারে। এর জন্য ওর নামে একটা কেস ঠুকে দাও যেটাতে সে যাবজ্জীবন কারাগারে থাকবে। তার পরপরই উজাইর আবার সাহায্যের জন্য চলে আসে জামালির কাছে। তখন সে ওকে বলে তুই দুবাই চলে যা, তোর যা ব্যবস্থা করার প্রয়োজন সেগুলো আমি করে দেবো। কিন্তু কোনোভাবেই নিজের এলাকা ছেড়ে যেতে চায় না উজাইর। তখন হামজা অবশ্য ওকে গিয়ে বুঝায় যে দেখ, যদি তুই একবার ধরা পড়িস তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে। তুই দুবাই চলে যা, কোনো টেনশন করিস না, আমি এগুলো সব সামলে নেবো এখানকার। ওর এমন কথা শুনে কনফিডেন্স হয়ে যায় উজাইর আর বেরিয়ে পড়ে দুবাইয়ের উদ্দেশ্যে। কিন্তু এখানে ওর সাথে আবার বিশ্বাসঘাতকতা করে ফেলে হামজা, আর দুবাই পুলিশকে উজাইরের সম্পর্কে সবকিছু বলিয়ে দেয়। তখন দুবাই যাওয়ার পরপরই ধরা পড়ে যায় উজাইর। এদিকে এসপি আসলাম আরেকটা বুদ্ধি করে বসে, বালুচদের কিছু বাচ্চা কাচ্চাদেরকে উঠিয়ে নেয়। এর মধ্যে একটা বাচ্চা ছিল সেই লোকটার যে রহমানদেরকে বন্দুক সাপ্লাই দিত, এমনকি সেই সকল বাচ্চাদেরকে মেরেও ফেলেছিল এসপি আসলাম। এই ব্যাপারটাতে সবাই তো খুবই রাগান্বিত হয়ে যায়। হামজাও এতে একদমই খুশি নয়। সে জামালের কাছে গিয়ে বলে বাচ্চাদেরকে মারা একদম উচিত হয়নি, কিন্তু জামিল বলে যে এটা যদি তোকে জানানো হতো তাহলে তোকে কাজটা করতে দিতিস না, এর জন্য তোকে জানানো হয়নি। এইসব কথাবার্তা শেষ হওয়ার পরে হামজা বলে আমাদের আর পিএপির দরকার নেই, এখন আমাদের মুসলিম পার্টিতে জয়েন করা উচিত। আসলে এই মুসলিম পার্টিটা ছিল নওয়াজ সাফির। কিন্তু কথাটা শুনে জামালি খানিকটা থতবত খেয়ে যায়। তখন হামজা ওকে বলে এটা কোনো ব্যাপারই নয়, আপনি শুধু ক্যাশ রেডি করেন, যা প্রসেস করার সেগুলো আমি দেখে নেব। ওদের সাথে পার্টিতে আরও একজন জয়েন করে যে আসলে নকল নোট বানিয়ে ভারতে সাপ্লাই করতো। তার পরপরই হামজা চলে আসে হাতিয়ার বানানো সেই লোকটার কাছে আর অনেক হাতিয়ারের অর্ডার দেয়। সাথে ওর যে বাচ্চা মারা গেছে এটার জন্য সমবেদনাও জানায়। যারা এই মাসুম বাচ্চাদের সাথে এই কাজগুলো করেছে তাদেরকে আমি দেখে নেবো, আমি আপনাকে কথা দিলাম। অন্যদিকে দেখা যায় হামজার বউ প্রেগনেন্ট। দেখতে দেখতে 2014 সাল চলে আসে। ভারতে মোদি শপথ গ্রহণ করে। এই প্রোগ্রামটা আবার দেখছিল মেজর ইকবাল। তখন ওর বাবা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর ওকে গালমন্দ করে বলতে থাকে এর তুই কিছুই করতে পারবি না। ঠিক তখনই দেখা যায় বড় সাহেবের ফোন আসে। মেজর ইকবালকে হামজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তার পরপরই দেখা যায় মেজর ইকবাল, হামজা ও জামালি বড় সাহেবের সাথে দেখা করার জন্য যায়। আসলে বড় সাহেব আর অন্য কেউ নয়, দাউদ ইব্রাহিম। ওদের বিভিন্ন প্রদেশের জন্য বিভিন্ন প্ল্যান বলতে থাকে বড় সাহেব। উত্তরপ্রদেশের জন্য একটা, পাঞ্জাবের জন্য একটা, এরকম অনেকগুলো প্রদেশের জন্য অনেকগুলো প্ল্যান রয়েছে। আর ওখানে যারাই সরকার বিরোধী আছে তাদেরকে ফান্ডিং দেয় পাকিস্তান। তখন এখানে আরও বলা হয় যে পাঞ্জাব থেকে কয়েকটা ছেলে আসবে এখানে, ওদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে দিতে হবে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশে যেন প্রত্যেকটা মানুষ নেশাগ্রস্ত হতে পারে এই ব্যবস্থা করা। এরপর কেটে যায় অনেকদিন। পাঞ্জাব থেকে 5 জন ছেলে আসে সেটা নেওয়ার জন্য। ওদেরকে রিসিভ করার জন্য যায় আবার হামজা। এই 5 জনের মধ্যে হামজা সেই বন্ধুটিও ছিল যাকে আসলে হামজা তার ছোট বোনের দায়িত্ব দিয়ে এসেছিল। হামজা তাকে চিনে ফেলে, কিন্তু ওর বন্ধু হামজাকে কোনোভাবেই চিনতে পারে না। হামজা নিজেকে কন্ট্রোল করে রাখা কিছুই বলে না ওকে। অন্যদিকে দেখা যায় মেজর ইকবাল সহ ওরা অনেকেই একটা মিটিং করছিল। সেখানে জহর মিস্ত্রি নামের একজন চলে আসে। ইনি আর অন্য কেউ নয়, 1991 সালে যে একটা হাইজ্যাক হয়েছিল সেটাতে সামিল ছিলেন ইনি। এখানে কিছুক্ষণ ডিসকাস করার পরে সবকিছু ডিসাইড হয়ে গিয়েছে যে পাঞ্জাব থেকে আসা সেই 5 জন কতটুকু মাল নেবে এবং কিভাবে তারা নিয়ে যাবে এগুলো সব। হামজা তখন জিজ্ঞেস করে এগুলো কিভাবে নিয়ে যাবে ওরা। তখন জহর জানায় সব জায়গাতে আমার যে সেটিং করা আছে, আর এই জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য একটা গুপ্ত টানেল রয়েছে, সেটা দিয়ে এগুলো পারাপার করা হয়। সেদিন রাতের বেলাতে হামজার বাড়িতে একটা পার্টি রাখা হয়। সেখানে ওর বন্ধু ফিন্ডাও এসেছিল। তখন কেন জানি হামজার বউকে বলে বাড়িতে কিন্তু অনেক বাচ্চা কাছে আছে, এখানে যা করবে একটু দেখে শুনে। এখানে দেখা যায় এসপি আসলাম এসেছিল। সে জামাল এবং হামজাকে বলে উজাইরকে এবার পাকিস্তান পাঠানো হবে। এয়ারপোর্ট থেকে আনার সময় রাস্তাতে ওকে মারার প্ল্যান করেছি আমি, তবে তোদের গ্যাংয়ে এখনও কিছু আপন লোক আছে, তুই নিজের গ্যাংকে তুই সামলে নিস। ওকে আমি তো এয়ারপোর্ট থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথেই খতম করে দিব। কিছুক্ষণ পার্টি চলার পরে হঠাৎ করে পিন্ডা চলে আসে হামজার কাছে আর বাথরুমে যেতে চায়। তারপর কাজ সেরে নেশা করতে থাকে। তারপর হামজাকে সে জিজ্ঞেস করে কতদিন ধরে আপনি এখানে আছেন। হামজা জানাই তো 2-2.5 বছর হবে। তখন পিন্ডা বলে ওঠে একবারও কি বাড়ির কথা মনে পড়ে না, মা বোনের কথা মনে পড়ে না তোর জাসকৃত। আসলে এখন বোঝা যাচ্ছে যে পিন্ডা আগে থেকেই বুঝতে পেরেছিল যে হামজাই হলো জাসকৃত। তখন পিন্ডাকে হামজা বলে তুই এগুলো কেন করছিস, এগুলো তো তোরা এক প্রকার দেশের সাথে গাদ্দারি করছিস, দেশের ছেলেপেলেদেরকে নষ্ট করছিস তোরা এই নেশার মাধ্যমে। তো প্লিজ তোরা এগুলো দেশে নিয়ে যাস না, বাচ্চা কাচ্চাগুলো সব শেষ হয়ে যাচ্ছে এভাবে। তখন পিন্ডা বলে ওঠে কোন দেশ, ওই দেশ আমাদের কখনোই ছিল না। কি দিয়েছে ওই দেশ আমাদের, আমি যে কারণে এখানে এসেছি সেই কাজ আমি করেই ছাড়বো। তারপর হামজার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। পিন্ডা জানায় তোর বোনের 2টা বাচ্চা হয়েছে, তোর মা খুব ভালোই আছে। আর এখানে তুই কি করছিস, তুই কি ইন্ডিয়ার এজেন্ট হয়েছিস নাকি এখন। তখন দুজনের মধ্যে খানিকটা হাতাপায়ও শুরু হয়।
পিন্ডাকে চুপচাপ থাকার জন্য অনেক করে বলতে থাকে হামজা, কিন্তু কোনোভাবেই তাকে চুপ করাতে পারে না। একের পর এক হামজার উপরে অ্যাটাক করতে থাকে পিন্ডা, কিন্তু একসময় সে নিজেই পড়ে যায় আর ওর মাথাটা ফেটে যায়, মারা যায় পিন্ডা। এখানে অনেক সময় ধরে হামজা এসেছিল কিন্তু বাইরে বের হচ্ছিল না। এই ব্যাপারটা নোটিস করে আলম আর চলে আসে বাথরুমের মধ্যে। তখন হামজা ওকে সবকিছু খুলে বলে। এগুলো শুনে আলম বলে, আমার সময় এতদিন পর্যন্তই ছিল। এটা বলেই নিজের মুখে কাচের একটা টুকরো দিয়ে কাটা লাগায় আলম, আর হামজাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ততক্ষণে হামজা সেখান থেকে পালিয়ে গেছে আর সব লোকজন এসে উপস্থিত হয় সেই জায়গায়। আলম আসলে এখানে এমন একটা দৃশ্য ক্রিয়েট করেছিল যে সবাই এখন মনে করবে যে পিন্ডাকে হয়তো বা সেই মেরেছে। তার পরপরই পুলিশ সেখানে চলে আসে এবং ধরে ফেলে আলমকে, আর বলতে থাকে যে আলম হয়তো বা ইন্ডিয়ার এজেন্ট। এগুলো নিয়ে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই সেই রুমের মধ্যে চলে আসে হামজা, আর ওর বন্দুকের সবগুলো গুলি খালি করে ফেলে আলমের ওপর। সাথে বলতে থাকে, তোর এত বড় সাহস, হামজার বাড়িতে এসে তুই হামজারই গেস্টকে মেরে ফেলেছিস। চলে যাওয়ার সময় রিজওয়ানকে বলে যায় এই কাফেরদেরকে জ্বালিয়ে দিস। আসলে যারা মারা গেল তারা দুজনেই তো ছিল হিন্দু, এবং হামজা খুবই আপন। এই জন্য সে এমনভাবে ওদের জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিল যাতে ওদের শেষ কার্যটা ঠিকঠাকভাবে হয় আর কারোর শকও না আসে ওদের ওপর। তবে তারপরেও এসপি ওর উপরে শক করে বসে। আসলে হামজা যখন প্রথম এসেছিল তখন থেকেই এসপির ওর উপরে সন্দেহ ছিল। তখন এসপি বলে আলমের দোকানে আগে কাজ করতো হামজা, তারপর রহমানের সাথে দেখা করে। ধীরে ধীরে সে এতটা দূরে চলে এসেছে। আমার তো মনে হচ্ছে যদি আলম ইন্ডিয়ার সাথে মিলিত হয়ে থাকে তাহলে হামজাও কোনো না ভাবে ইন্ডিয়ার সাথে জড়িতই। এই জন্য ভালো করে নজর রাখবে ওর ওপর। ওর ওপরে প্রথম দিন থেকেই আমার শখ ছিল। দেখা যায় জানালা দিয়ে সব কথাগুলো শুনে ফেলে হামজার বউ মানে ইয়ালিনা। এটা শুনে ওর খানিকটা সন্দেহ হয় আর নিজের ঘরে এসে সানবিন করতে শুরু করে। হামজার সকল সিক্রেট জিনিসগুলো বের করে এবং এক এক করে দেখতে থাকে ইয়ালিনা। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে হামজার ওই ডায়েরিটা পেয়ে যায়। ডায়েরিটাতে থাকা ইঙ্কের বোতলটা ভেঙে যায়। ওই কালারটা আবার সকল পাতাগুলোতেই ছড়িয়ে পড়ছিল, আর ধীরে ধীরে নামগুলো রিভিল হচ্ছিল। এই ব্যাপারটা দেখে ইয়ালিনার আর বুঝতে বাকি থাকে না যে ওর স্বামী মানে হামজা আসলে ইন্ডিয়ান এজেন্ট। আর গিয়ে সে হামজার সামনাসামনি হয়, বলতে থাকে তুমি ইন্ডিয়ান এজেন্ট, আমাদের দেশের জন্য তুমি একটা ভয়ঙ্কর বিপদ, আর এতদিন ধরে তুমি আমার সঙ্গে নাটক করছিলে। তখন হামজা বলতে থাকে, আমি তোমাদের দেশের সাধারণ মানুষের বিপক্ষে নই, আমি ওই মানুষদের বিপক্ষে যারা সব জায়গাতেই গিয়ে ঝামেলার সৃষ্টি করে। যে মানুষদেরকে তুমি তোমার আপন বলছো তারাই তোমাদের নিজের পাকিস্তানিদেরকেও মেরে ফেলে। তারপর হামজা কিছু মানুষের নাম বলে এবং জানায় এরা ইন্ডিয়া এবং পাকিস্তান দুই জায়গাতেই তাণ্ডব চালায়। এরা দুই দেশের জন্যই ক্ষতিকর, তো এদেরকে আমি কোনোভাবেই বাঁচতে দেবো না। আমার উপরে যদি তুমি বিশ্বাস করো তাহলে ভালো, আর যদি বিশ্বাস না করো তাহলে বাইরে গিয়ে তুমি সবাইকে বলে দিতে পারো যে আমি ইন্ডিয়ান এজেন্ট। তখন ইয়ালিনা কাঁদতে কাঁদতে বলে, আমার বাচ্চাদের যেন কিছু না হয়। এসপি আসলামের কিন্তু তোমার উপরে সন্দেহ হয়েছে, ও কিন্তু তোমাকে ছাড়বে না। এই কথাটা শুনে হামজা সরাসরি চলে আসে বন্দুক বানানোর সেই লোকটার কাছে। সেখানে এসে ওনাকে জানায় এসপি আসলামই কিন্তু আপনার নাতিকে মেরে ফেলেছে, আপনি কি ওর উপরে বদলাটা নিতে চান? যদি চান তাহলে সুযোগ করে দিব আমি। ওসব কথা শুনে কনফিডেন্স হয়ে যায় সেই লোকটা। ওরা একটা প্ল্যান করে বসে যে রাস্তাটা দিয়ে সবসময় এসপি আসলাম যাতায়াত করে সেখানে একটা ধামাকা ফিট করবে। আর ওদের এই অপারেশনের জন্য ওই দিনটাই চুজ করা হয় যেদিন উজাইদকে আনা হবে পাকিস্তানে। এই জন্য হামজা এসপি আসলামকে কল দেয়ার বলে উজাইরকে আপনি ধরে আনার সময় ওই পুল দিয়ে নিয়ে আসেন। এই পুলে কিন্তু উজাইরের কাছের লোকজনেরা সবাই অপেক্ষা করবে, এই জন্য ওই রাস্তাটাই আপনার জন্য বেশি সেফ। তখন এসপি আসলাম ওর এক কাছের লোককে বলে তুই চলে যা ওকে আনার জন্য, আর আমি যাচ্ছি হামজার সাথে দেখা করতে। আসলে কোনোভাবে আসলাম জেনে গিয়েছিল যে হামজাকে মারার সকল প্ল্যান পাক্কা করে ফেলেছে। তবে হামজা অবশ্য প্ল্যান বিও ভেবে রেখেছিল, কারণ সেও খোঁজ পেয়ে গিয়েছিল যে ওর বাড়ির দিকেই আসতেছে আসলাম তার গাড়িটা নিয়ে। তখন হামজা সরাসরি কল দেয় এসপি আসলামকে আর বলে আমার উপরে আপনার এত ঘৃণা কেন? তখন আসলাম বলে এটা তো তুই খুব তাড়াতাড়ি জেনে যাবি, আমি আসতেছি তোকে উপরে পাঠানোর জন্য। আসলাম আস্তে আস্তে গাড়িটা নিয়ে আসতেছিল, ঠিক ওই সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয় আসলামের গাড়িটাকে। সাথে সাথেই সেখানে বড় মাপের একটা ধামাকা হয়, শেষ হয়ে যায় এসপি আসলামের কাহিনী। অন্যদিকে দেখা যায় উজাইরকে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। ওর সাথে দেখা করার জন্য হামজা চলে যায় জেলে। সেখানে গিয়ে ওকে বলে তুই জেলেই থাক ভাই, এখানে তুই ভালো থাকবি, কোনো ঝামেলা হবে না তোর, যা যা প্রয়োজন তোকে আমি সবকিছু পাঠাবো। আসলে উজাইরকে 12 বছরের সাজা শোনানো হয়েছিল। হামজা তখন জেলারকে বলে আমার ভাইয়ের যেন কোনো কিছুর অভাব না থাকে, আপনার যত টাকা লাগে সেগুলো আমি দেবো। তার পরপরই পাকিস্তানের একটা জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক দেখানো হয়। তারপর দেখা যায় অজয় এসে হামজা মানে জসকৃতের সঙ্গে দেখা করে। তখন হামজাকে অজয় বলে আলমের সম্পর্কে আমি শুনলাম, শুনে খুবই খারাপ লাগলো, ও আমাদের ওয়ান অফ দ্য বেস্ট এজেন্ট ছিল। তখন হামজা এতদিন ধরে যা যা ইনফরমেশন কালেক্ট করেছিল সবকিছুই বলতে থাকে অজয়কে। সাথে এটাও জানায় 11,000 কোটি টাকা কিন্তু নেপাল দিয়ে ঢুকে গিয়েছে ইন্ডিয়াতে, যেটা আসলে জাল টাকা। আরও 60,000 কোটি জাল টাকা ঢোকার কথা রয়েছে। এগুলো হচ্ছে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কের দ্বারাই পসিবল। এই টাকাগুলো ইউপি ইলেকশনে কাজে লাগানো হবে। তখন অজয় হামজাকে বলে তোমাকে আমি এখন থেকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম, এক এক করে বেছে বেছে তুমি খতম করো যাকে যাকে তোমার মারার ইচ্ছা। যদি হামজা এখন সবাইকে খতম না করে তাহলে নকল টাকাগুলো ঢোকাতে কোনোভাবেই সে বাধার সৃষ্টি করতে পারবে না। অন্যদিকে দেখা যায় নকল টাকা এতদিনে ছাপানোর কাজ প্রায় শেষ। তখনই দেখা যায় অজয় এটা বলে দেয় যে অপারেশন ফ্রি লাইফ ওপেন করার সময় চলে এসেছে। তার পরপরই মোট বক্তব্যটা দেয় 500 টাকা এবং 1000 টাকার নোটগুলো যেগুলো আছে সেগুলো আজকে থেকে ব্যান করে দেওয়া হলো। ওই টাকাগুলো ব্যাংকে নিয়ে গিয়ে আপনারা জমা দিবেন, তাহলে নতুন নোট পেয়ে যাবেন। আসলে এই কাজটা করা হয়েছিল এই ভুয়া টাকাগুলোকে বাজেয়াপ্ত করার জন্য। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে খান্দানিরা তো একদমই পাগল হয়ে যায়, কারণ দাউদের 8,000 কোটি টাকা তোরা প্রিন্ট করে ফেলেছিল অলরেডি। এই জন্য মেজর ইকবালকে কল দেয় ব্যাপার স্যাপার জানার জন্য, কিন্তু ফোনটা কাট হয়ে যায়। মেজর ইকবাল কোনোভাবেই ফোনটা উঠায় না। তারপর সে হামজাকে কল দেয়। তখন হামজা বলে আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সাথে দেখা করতে আসতেছি।
আসলে হামজার প্ল্যান তো ছিল ওদের সাথে দেখা করে ওদেরকে জানে মেরে ফেলা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে এবং এক এক করে ওদেরকে মারতে শুরু করে। এখানে হামজাও তার মিশনটা শুরু করে দেয়। যারাই কোনো না কোনো ঝামেলার জন্য জড়িত তাদের সবাইকেই ধরে ধরে বেছে বেছে মারতে থাকে। কিন্তু এই কাজগুলো যে কে করছে এটা কেউই জানে না। এই খবরগুলো আবার পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। আসলে এই কাজগুলো তো করছিল হামজা আলী মাজারি। তার পরপরই আমাদের সামনে চলে আসে সঞ্জয় কুমার, যে আসলে পাঞ্জাবের এসপি। ওকে এটা বলা হয় যে আতিফ আহমেদ নামের একজন এইসব নোটগুলো উঠায় এবং তারপরে উত্তরপ্রদেশে সার্কুলেশন করে। এই খবরটা পাওয়ার সাথে সাথেই ওকে ধরে ফেলা হয় এবং জেলে পাঠানো হয়। এরপর আসে জহুর মিস্ত্রির ব্যাপার, যে আসলে একটা হাইজ্যাকের ব্যাপারে জিম্মাদার ছিল। ওকে যখন মারা হচ্ছিল তখন ভিডিও কল দেওয়া হয় অজয়কে। তখন শেষ ডায়লগটা অবশ্য অজয় দেয়, তুই একবার আমাকে বলেছিলি না যত দম লাগানোর লাগিয়ে নে, আর তুই যে আমাদেরকে ভয় পাওয়া জাতি বলেছিলি, এখন দেখ তোর সামনে যে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে আমাদের লোক। এগুলো বলার পরে হামজার দিকে বন্দুকটা তাক করে আর মেরে ফেলে ওকে। যখন গোটা দেশ জুড়ে কাহিনীটা চলছিল যে অজানা কোনো এক ব্যক্তি সবাইকে ধরে ধরে মারছে, ঠিক তখনই দাউদ ইব্রাহিম কল দেয় মেজর ইকবালকে। তখন মেজর ইকবাল আবার কল দেয় হামজাকে, বলে দাউদ সাহেবের সঙ্গে আমাদের খুব জলদি দেখা করতে হবে। এবার দাউদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামজা একটা পয়জন নেয় ওর সাথে, যেটা একটা ভিআইপি ফ্যাসিলিটিতে ডেভেলপ করা হয়েছিল। এই পয়জনটা আসলে স্কিনের সাথে মিশে যায়, তারপর পুরো লাংসকে আস্তে আস্তে খারাপ করতে থাকে। এদিকে দেখা যায় দাউদ প্ল্যান করছিল যে কখন কি করা যায়। তখনই বাবরি মসজিদের রায়টা চলে আসে। জানা যায় যে ওখানে নাকি রাম মন্দির বানানো হবে। এই ব্যাপারটাতে অনেকটাই বেশি রাগান্বিত হয়ে যায় দাউদ। তারপরেই মেজর ইকবাল হামজাকে বলে সব জিনিসপত্র তুমি একটা জায়গায় পৌঁছাবে, তারপর ওখান থেকে যাবে আরেকটা জায়গায়, এবং সেখান থেকেই হবে ধামাকা। এগুলো শুনে বাড়িতে চলে আসে হামজা, আর ইয়ালিনার হাতে একটা পাসপোর্ট ধরিয়ে দেয়। সাথে বলে কালকে আমি বড় মাপের একটা কাজ করতে যাচ্ছি, সেটা করে এসে আমরা 3 জন দেশে ফিরব। ওরা যখন এইসব কথাবার্তা বলছিল ঠিক তখনই ঘরের বাহিরেই দাঁড়িয়েছিল এসপির একজন খাস লোক। সে বুঝতে পারে যে ইয়ালিনা হয়তো বা সবকিছুই জানে। এদিকে হামজা গিয়ে বন্দুক আর গোলাবারুদ রেডি করতে থাকে। মেজর ইকবাল আগামীকালকে যে জায়গাতে থাকবে ওখানে গিয়ে ওকে খতম করার প্ল্যান বানিয়ে ফেলেছে সে। অন্যদিকে দেখা যায় হামজার বাড়িতে চলে আসে ওই পুলিশ অফিসারটা, আর ইয়ালিনার বাচ্চার উপরে বন্দুক তাক করে। সাথে জানতে চায় হামজা আসলে কে, যদি তোর বাচ্চাকে তুই বাঁচাতে চাস তাহলে সত্য সত্য কথা বলে দে আমাকে। এই পরিস্থিতিতে ইয়ালিনা কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। একদিকে তার ভালোবাসার স্বামী আর অন্যদিকে তার প্রাণপ্রিয় বাচ্চা। ওই পুলিশ অফিসারটাকে হামজা সম্পর্কে সকল তথ্যই দিয়ে দেয় ইয়ালিনা। সাথে সাথেই সে এই সকল খবরগুলো মেজর ইকবালকে জানিয়ে দেয়। এই কথাটা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় মেজর ইকবাল, আর একটা প্ল্যান করে ফেলে যে কিভাবে হামজাকে মারা যায়। এক এক করে হামজা ওদের সব লোকদেরকে মেরে ফেলেছে। পরদিন সকালবেলাতেই হামজা গোলাবারুদ নিয়ে মেজর ইকবালের সাথে দেখা করার জন্য চলে যায়। সেই ডেলিভারিটা হওয়ার পরে টাকাগুলো ট্রান্সফার করে দেওয়া হয়। ওই টাকা নিয়ে গেটেই আটকে দেওয়া হয় রিজওয়ানকে। আসলে টাকাগুলো আসল ছিল না। এটা দেখে রিজওয়ানের আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা ঝামেলা তো রয়েছেই। এর মধ্যে হামজাকে ওরা সবাই মিলে ঘিরে ফেলে। তখন মেজর ইকবাল ওর দিকে তাকে হাসতে হাসতে বলে, তুই কি জানিস যেখানে অ্যাটাক করা হয় সেই জায়গাতে আমি কারো একজনের সাথে ফোনে কেন কানেক্ট থাকি? আমার তোদের আওয়াজ শুনতে মজা লাগে, তোরা যখন চিল্লাচিল্লি করিস সেটা শুনতে আমার খুব মজা লাগে। তারপর আস্তে আস্তে আগাতে থাকে হামজার দিকে, গিয়েই হামজার পিঠে ও বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। হামজার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। কোনো মতে হামজা নিজেকে সারিয়ে নেয় আর হাসতে হাসতে বলে, আমারও অনেক মজা লাগে যখন তোর মতো লোকেরা চিল্লাচিল্লি করে, তোর টাইমও হয়ে গেছে। তারপর জানা যায় বন্দুকের ওই ডিলারের কাছে যখন হামজা গিয়েছিল তখন সে বলেছিল যদি আমি সব লোকজনকে এক জায়গায় আনতে পারি যারা আপনার নাতিপুতিদের মরার পেছনে দায়ী। এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় সেই ডিলারটার, বলে চিন্তার কোনো কারণ নাই, ওদেরকে মেরে ফেলবো আমরা গিয়ে। এখানে দেখা যায় ওই বন্দুক ডিলারের লোকজনটা ঘিরে ফেলে পুরো এলাকাটাই। ওরা এখানকার পুলিশের ড্রেস পরেছিল। সেখানে সবাই মনে করবে হয়তো বা আইনি কোনো কার্যক্রম হচ্ছে। আর এখানে যে বন্দুকের ডিব্বাগুলো দেওয়া হয়েছিল সবগুলোতেই ধামাকা লাগানো ছিল। রিজওয়ানকে এক্স্যাক্ট একটা টাইম বলে দেওয়া থাকে যে সময়টাতে ওকে টিকা একটা দাবাতে হবে। ওই কথাটা মনে করে সময় হওয়ার সাথে সাথেই বাটনটা চেপে দেয় রিজওয়ান। সাথে সাথেই বড় মাপের হয় ধামাকা। হামজা সহ সেখানে থাকা অনেকেই ঘায়েল হয়ে যায়, তবে কোনোভাবে বেঁচে চলে আসে হামজা। তারপর অন্য টিমের যারা বেঁচে গিয়েছিল ওদেরকে মারতে শুরু করে, এক পর্যায়ে গিয়ে ধরে মেজর ইকবালকে। তারপর অনেক চেষ্টা করে মেজর ইকবালকে ঘায়েল করে ফেলে হামজা, তবে হামজার অবস্থাও খুব একটা ভালো ছিল না। এজন্য মেজর ইকবাল সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, তবে ওর পেছে পিছিয়ে দৌড়াতে থাকে হামজাও। তারপর দুজনের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওকে তাড়িয়ে তাড়িয়ে একদম ঘায়েল করে ফেলে হামজা। তারপর একটা পেট্রোলের ট্যাঙ্কির মধ্যে ঢুকিয়ে দেয় এবং পুরো ধামাকা করে ওকে শুদ্ধও জ্বালিয়ে দেয়। এই কাজটা শেষ করার পরই হামজা কল দেয় ইয়ালিনাকে আর বলে ভালোবেসে একটাবার আমার নাম নাও তো। তখন ইয়ালিনা সুন্দর করে বলে হামজা। এটা শুনে খুশি হয় হামজা, কিন্তু ইয়ালিনাকে বলে এটা আসলে আমার আসল নাম নয়, আমার আসল নাম জাসপ্রীত সিং র্যান্ডি। এটা শুনে খানিকটা হাসি দেয় ইয়ালিনা। তার পরপরই নিজেকে সারেন্ডার করে দেয় হামজা পুলিশের কাছে। পুলিশ ওকে ধরে নিয়ে গিয়ে অনেক মারধর করতে থাকে। ওর মুখ থেকে যেন বের করতে পারে যে সে যে কাজগুলো করেছে এগুলো আসলে সে ইন্ডিয়ার কাজ করেছে এটাই। দেখা যায় আইসাইয়ের একটা নতুন অফিসার এসেছে, লেফটেন্যান্ট জেনারেল শমশের আহমেদ। তখনই দেখা যায় ওর কাছে অজয় সার্নালের কল আসে। ফোনটা ধরার পরপরই অজয় বলে, আমার একটা ছেলে আছে তোমার কাছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিও। সকাল হওয়ার আগেই ওকে মার্গোলা হিলসের কাছে ছেড়ে যাবে তুমি। তখন সে গিয়ে একটা প্রাইভেট জেটে উঠবে আর উড়ে চলে আসবে আমার দেশে। তখন আহমেদ হাসতে হাসতে বলতে থাকে, তোমাকে আমি সাহায্য কেন করব? কিন্তু অজয় তখন বলে ওঠে, আমি অত ভালো করে কথাবার্তা বলতে পারি না, তোমাকে আমি ছোট্ট একটা গল্প শোনাই। তোমাদের মধ্যকার একজন লোক ইসরায়েলি বাহিনীর সঙ্গে মিলে গেছে আর তোমাদের দেশের নিউক্লিয়ার ওয়েপেনের কোনো একটা অংশ বিক্রি করে দিয়েছে, যেটা পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুশ্মন দেশের সঙ্গে যদি তোমরা হাত মেলাও তখন কি তোমাদের নিজের মানুষরা তোমাদেরকে ছেড়ে দেবে? তোমাকে তো একদম জিন্দাই জ্বালিয়ে দেবে।
এমনকি তোমার বউ এবং বাচ্চাদেরকেও। আমার কথা মতো যদি তুমি না চলো তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবে। প্রমাণস্বরূপ তোমার কাছে আমি ছবি এবং ভিডিও দিচ্ছি। এই কথাগুলো শুনে এবং ভিডিওটা দেখে নড়ে চড়ে বসে হামেদ। এখন হামজাকে ওকে তো ছাড়তেই হবে, কিন্তু পুরো নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে ইন্ডিয়ান একটা এজেন্ট ধরা পড়েছে। তখন হামজা অবশ্য একটা বুদ্ধি দেয় আর বলে, এই দিনটার জন্যই উজাইরকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। আসলে আমার উপরে যে অ্যালিগেশনগুলো ছিল সবগুলো উজাইরের মাথায় লাগিয়ে ওকে মানুষের সামনে পেশ করেন, তাহলেই সমস্যার সমাধান। তারপরই দেখা যায় হামজাকে ওই হিলসটার কাছে পৌঁছে দেওয়া হয়। ও কিছু দূর হেঁটে যাওয়ার পরে একটা গাড়ি চলে আসে, দরজা খুলে দেয়। হামজা গাড়ির ভেতরে গিয়ে বসে। সাইডে খেয়াল করে দেখতে পায় সেখানে বসে আছে জামাল জামিলি। এটা দেখে তো অনেকটাই শক খেয়ে যায় হামজা। আসলে হামজাকে যখন এখানে পাঠানো হয়েছিল তখন অজয়কে বলেছিল পাকিস্তানে আমাদের একজন এজেন্ট আছে অনেক বছর ধরে। আসলে সে আর অন্য কেউ নয়, সেটা ছিল জামাল জামালি। এই কাহিনীটা যখন হামজা জানতে পারে তখন সে তো একদম অবাক হয়ে যায়। তারপর হামজার কাছে জিজ্ঞেস করে, ইয়ালিনার আমার বাচ্চার কি খবর? এটা শুনে জামালি বলে, ওদেরকে তোমার ভুলে যাওয়াই ভালো। এটা তোমার জন্য ভালো এবং ওদের জন্য ভালো। হামজা চলে যাওয়ার সময় একটা কথাই বলে, আমার শুধু একটা আফসোস যে আমি দাউদকে মারতে পারলাম না। তখন জামালি হেসে ওঠে আর ওকে একটা ছবি দেখায়। যে সময়টায় দাউদ ইয়াং ছিল, জামালিরাও তখন ইয়াংই ছিল। ওই ছবির মধ্যে মেজর ইকবালও উপস্থিত ছিল। হামজার হাতে যে বিষটা নিয়ে গিয়েছিল সেদিন দাউদের সঙ্গে দেখা করার জন্য, ওই একই বিষ হাতে মাখিয়ে জামালিও গিয়েছিল ওর সঙ্গে দেখা করতে। তো বলে, ওকে একবারে কেন মারবো, ওকে তিলে তিলে এইভাবেই মারবো আমি। এই সকল কাহিনী জানার পরে হামজা ওখান থেকে ফ্লাই করে এবং নিজের দেশে এসে পৌঁছায়। এখানে এসে সে অজয়ের সাথে দেখা করে। তখন অজয় ওকে বলে, তোমার পুরনো জীবনের সবকিছু ভুলে যেতে হবে। তুমি তোমার পুরনো জীবনে কারোর সাথে আর মিলতে পারবে না। দেখা যায় কিছুক্ষণ পরে হামজা তার বউ এবং বাচ্চার ছবিটা পুড়িয়ে ফেলে। হঠাৎ করে একদিন অজয়ের কাছে খবর আসে হামজাকে ওর কামরাতে পাওয়া যাচ্ছে না। আসলে সে তার ব্যাগপত্র গুছিয়ে ট্রেনে করে পাঠান করে চলে এসেছিল। সে এসে দেখতে পায় ওর পরিবার ওকে ছাড়াই অ্যাডজাস্ট করে নিয়েছে। যদি হামজা এখন ওদের জীবনে আবার ফিরে আসে তাহলে ওদের ঝামেলা হয়তো আরো বেশি বেড়ে যাবে। এতদিন হামজা কোথায় ছিল, এগুলো সব প্রশ্নই উঠে আসবে একে একে। এই কারণে নিজের পরিবারের সাথে দেখা না করেই জাসপ্রীত সেখান থেকে চলে যায়। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি।